সচিবালয় ও ডক্টর ইউনূসের বাসার আশপাশের সভা সমাবেশ নিষিদ্ধ। সচিবালয়ে আনসার ও ছাত্র জনতা সংঘর্ষে আহত অন্তত 40। রিমান্ডে নেতাদের উপলব্ধি, শেখ মুজিবকে আওয়ামী লীগের সম্পদ বানানো ভুল ছিল, শপথ ভঙ্গ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী, মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালানো হয় বললেন জিয়াউল হাসান। আমাকে ছেড়ে দিন, দেশ ঠিক করে দেব বললেন সালমান। এবং সর্বশেষ জানাবো আনসারের সচিবালয় অবরোধের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন সার্জিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয় ও ডক্টর ইউনূসের বাসার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের আশপাশের সব ধরনের গণজমাত, সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন ঢাকা মহানগর পুলিশ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতাবল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন এর আশপাশ এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। সচিবালয়ে আনসার ও ছাত্র জনতা সংঘর্ষে আহত অন্তত 40। রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী জনতার ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে 4 থেকে 5 জন আনসার সদস্য, বাকিরা সবাই শিক্ষার্থী। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। এর আগে রাত 9টা 20 মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে, তখন কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীর ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে। প্রথম দিকে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে। রিমান্ডে নেতাদের উপলব্ধি, শেখ মুজিবকে আওয়ামী লীগের সম্পদ বানানো ভুল ছিল, শপথ ভঙ্গ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী, মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালানো হয় বললেন জিয়াউল হাসান। আমাকে ছেড়ে দিন, দেশ ঠিক করে দেব বললেন সালমান। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। এটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত। তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছেন। সারা দেশে গ্রামে গঞ্জে, জেলা উপজেলায় শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন, তবে সেটা দেখতে ভিড় করতেন দেশি বিদেশি পর্যটক। এতে শেখ মুজিবের সম্মান অনেক বাড়ত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতারা এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। সূত্র জানায়, রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান ছিলেন একজন সাইলেন্ট কিলার। অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িত আছে বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তার নাম। একে একে বেরিয়ে আসছে তার অন্ধকার জীবনের নানা ঘটনা। অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। জিয়াউল হাসান জানান, বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে এনটিএমসি। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায়, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে আজ দেশের এই অবস্থা হয়েছে। তিনি কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাননি। যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে, এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। পদত্যাগের আগের দিন 4 জুলাই এক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি শিক্ষার্থীদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করুন, প্রয়োজনে আমাকে বলি দিন, ছাত্রদের দাবির প্রতি একাত্মতা পোষণ করুন। প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। ডিবি চেয়ার মুখে সাবেক আইনমন্ত্রী বলেন, 2018 সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন, কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন, কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি
বলেছিলেন কোনো ধরনের রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না। শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন। ডিবি হেফাজতকে রিমান্ডে থাকা আসামিরা জানিয়েছেন শেষের দিকে সেনাবাহিনীর প্রতি চরমভাবে ক্ষুব্ধ ছিলেন শেখ হাসিনা। ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ খুব ভালো কাজ করছে, আর্মিরা পারছে না কেন? সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে ডিবির প্রশ্ন ছিল, আপনি কেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হলেন? জবাবে তিনি বলেন, আমি একজন ভালো ক্রিমিনাল লয়ার, এই কারণে শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত করেন। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি একজন ক্রিমিনাল। আনিসুল হককে প্রশ্ন করা হয়, বিভিন্ন সময় আপনারা বিদেশিদের উদাহরণ দিয়েছেন, কিন্তু বিদেশি রাজনীতিবিদরা দেশের স্বার্থে প্রায় পদত্যাগ করেন, কিন্তু আপনারা কেন বারবার পদ আঁকড়ে রেখেছেন? এ সময় চুপ থাকেন তিনি। পরে তাকে প্রশ্ন করা হয়, আপনারা বলেছেন দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু সামান্য অসুস্থ হলে আপনারা বিদেশে চেকআপের জন্য যান কেন? এর জবাবে তিনি বলেন, ওটা বলার জন্য বলেছি। রিমান্ড প্রাপ্তদের জিজ্ঞাসাবাদের কৌশল সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তা বলেন, আসামিদের প্রথম 2-1 দিন আমরা তেমন কিছু জিজ্ঞেস করি না। জিজ্ঞাসাবাদ করা না হলে তারা বেশি ভয় পায়, মনে করে ফের রিমান্ডে নাও হতে পারে। তাদের যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা আমাকে দেখে না, আমরাও তাদের দেখি না। জিয়াউল হোসেনের মোবাইল ফোনে অনেক অপকর্মের তথ্য আছে জানিয়ে গোয়েন্দারা বলেন, আমরা তাকে গ্রেপ্তারের সময় তার মোবাইল ফোন উদ্ধার করতে পারিনি, সেটি উদ্ধারের চেষ্টা চলছে। তারা বলেন, এনটিএমসির মহাপরিচালক থাকাকালীন বিভিন্ন মোবাইল কোম্পানির সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছেন। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও কাজে লাগানো হয়েছে, কিন্তু মোবাইল অপারেটররা সেটি বুঝতে পেরে বারবার আপডেট দিয়েছে, এ কারণে পুরোপুরি সফল হওয়া যায়নি। গ্রেপ্তারকৃত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর কাছে প্রশ্ন ছিল, আপনি বাম রাজনীতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বৈষম্যের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন কেন? জবাবে টুকু বলেন, আমার কোনো অবৈধ সম্পদ নেই, আমার বাবার ব্যবসা ছিল, আমার যা সম্পদ সবই ওই ব্যবসার মাধ্যমে অর্জিত। তিনি বলেন, আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, যা করার তিনিই করেছেন। তখন ডিবি কর্মকর্তা বলেন, সাহারার তেমন কোনো লোকজন ছিল না, তখন যা লুটপাট হয়েছে তা আপনার লোকজনই করেছে, আপনার অজান্তে কিছু হয়নি। ডিবি জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না, বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না, এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলায় কমপক্ষে 1 বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি, বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথা আমেরিকা কনফারেন্স করে হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। আনসার সচিবালয় অবরোধের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন সার্জিস। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করার ঘটনায় দিবাগত রাতে রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শকুনদের বলে দিতে চাই, আজকের পর থেকে সচিবালয়ের আশপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেবে না। তিনি বলেন, 36 দিনের গণ অভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি, কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। গণ অভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই, আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না। ছাত্র জনতার উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন, আপনাদের একটি কথা বলতে চাই, শকুনেরা হারিয়ে যায়নি, যে কোনো সময় শকুনদের উৎপাত দেখলে প্রতিহত করতে হবে। রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচিতে সমন্বয়ক আবু বাকের মজুমদার 3 দফা দাবি জানান। এগুলো হলো, আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে ও সরকারের সব বিপর্যয়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।